অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় বিজ্ঞানের নানা কথা থাকে, বিজ্ঞানের খবর থাকে, এমন কিছু থাকে যা নিয়ে আমরা চিন্তিত, আমরা উদ্বিগ্ন, এবং সেইগুলো সম্পর্কে বিজ্ঞানের কাছ থেকে আমরা কিভাবে সাহায্য পেতে পারি সেটা বোঝার চেষ্টা হয় অন্বেষা অনুষ্ঠানে। আজকেও সেভাবেই এগোবো আমরা। শুরুতে বিজ্ঞানের খবর থাকছে, আর তারপরে আমরা কথা বলবো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। শুরুতে তাহলে আমরা শুনে নিচ্ছি বিজ্ঞানের জগৎ থেকে টুকরো খবর। খাবারে মাইক্রোপ্লাস্টিক দূষণ বেড়েই চলেছে। ভারতের খাদ্যপণ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা বা FSSAI জানাচ্ছে, নুন, চিনি, মশলার সব প্যাকেটেই পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এমনকি প্লাস্টিকের বোতলের জলেও মিলেছে লক্ষ লক্ষ অণু প্লাস্টিক। স্পেনের বার্সেলোনা ইউনিভার্সিটি এই নিয়ে গবেষণা করে তাদের সমীক্ষার রিপোর্ট জানিয়েছে। কেবল বার্সেলোনার এই বিশ্ববিদ্যালয় নয়, বিশ্বের আরও অনেক গবেষণা সংস্থা এমন দাবি করে আসছে। বিজ্ঞানীদের মতে কিছু টি ব্যাগে মাইক্রোপ্লাস্টিক বেশি পাওয়া গেছে। এখন টি ব্যাগ তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়েও। পলিপ্রোপিলিন, নাইলন 6 ও সেলুলোজ দিয়ে তৈরি টি ব্যাগ গরম জলে ডোবানো হলেই তা থেকে বেরিয়ে যাচ্ছে সূক্ষ্ম প্লাস্টিকের কণা। বিজ্ঞানীদের দাবি, পলিপ্রোপিলিন দিয়ে তৈরি টি ব্যাগ একবার জলে ডোবালে তা থেকে প্রায় 120 কোটি প্লাস্টিকের কণা বেরিয়ে জলে মিশে যায়। সেলুলোজের তৈরি টি ব্যাগ থেকে বেরোতে পারে প্রায় 13 কোটি প্লাস্টিকের কণা, এবং নাইলন 6 প্লাস্টিক দিয়ে তৈরি টি ব্যাগগুলি একবার জলে ডুবালে প্রায় 80 লাখের মতো মাইক্রোপ্লাস্টিক বেরোয়। তারপর সেই মাইক্রোপ্লাস্টিক প্রতি চুমুকেই ঢুকতে থাকে শরীরে। বার্সেলোনা ইউনিভার্সিটির গবেষক রিকার্ডো মার্কোস ডাউডোরের কথায়, মাইক্রোপ্লাস্টিকের থেকে সূক্ষ্ম ন্যানোপ্লাস্টিকও পাওয়া গিয়েছে কয়েক ধরনের টি ব্যাগে, যদিও কোন ব্র্যান্ডে তা জানাননি তিনি। গবেষক সতর্ক করে বলেছেন, টি ব্যাগ বর্জন করুন, কেননা চায়ের সঙ্গে লক্ষ লক্ষ প্লাস্টিক রক্তে মিশে যেতে পারে। ভারতে এই নিয়ে অবশ্য এখনই কিছু বিধিনিষেধ চালু করেনি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অব ইন্ডিয়া। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। ওয়ার্ল্ড গ্লকোমা উইক। গ্লকোমা চোখের একটা গুরুতর সমস্যা, এবং এই সমস্যাটা আরও বেশি, তার কারণ খুব একটা জানান দিয়ে আসে না এই সমস্যাটা। আর সেই জন্যই চিকিৎসকরা বারবার সতর্ক করেন যে চোখের পরীক্ষা করান, চোখের নানা বৈশিষ্ট্য বুঝে নিজের চোখে কোনো সমস্যা আসছে কিনা জেনে নিন, সতর্ক হন। ওয়ার্ল্ড গ্লকোমা উইক মার্চ মাসের 8 তারিখ থেকে 14 তারিখ, এটা নিয়ে আরেকটু বেশি আমাদের সচেতন করতে চায়। এবারে যে থিমটা 2026 সালে ইউনাইটিং ফর গ্লকোমা ফ্রি ওয়ার্ল্ড, এটা তো রয়েছে। আমরা আজকে এই অন্বেষা অনুষ্ঠানে নির্দিষ্ট করতে চাইব আমাদের আলোচনাটাকে, গ্লকোমা ঘিরেই হবে, কিন্তু আমরা আলোচনা করব সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে এই গ্লকোমা সমস্যা কতটা দেখা দিতে পারে, দেখা দিলে কেমন তার পরিণতি হয়, সচেতনতা বলতে আমরা কি বুঝবো, চিকিৎসা বলতে আমাদের কি ধারণা তৈরি হবে ইত্যাদি। আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডাক্তার টুটুল চক্রবর্তী, তিনি চোখের স্বাস্থ্য বিশেষজ্ঞ, অপথ্যালমোলজিস্ট, এবং তিনি এই গ্লকোমা বিষয়ে তার পড়াশুনো গবেষণার কারণে তিনি একজন এক্সপার্ট এখানে। তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলা যখন শুরু করছি তখন আমরা জানি যে বহু রোগ এমন থাকে যেগুলো না জানিয়ে চলে আসে এবং পরবর্তীকালে সমস্যা তৈরি করে ফেলে। সে সমস্যা সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রেও হতে পারে। এখন এই যে আমরা আলোচনা করতে যাব, তার আগে সমস্যাটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এই সমস্যাটা কি খুব বেশি, মানে যারা সন্তান সম্ভবা মহিলা তাদের ক্ষেত্রে এমন সমস্যা কি খুব বেশি বেশি হচ্ছে চারদিকে, তার জন্যই আপনারা উদ্বিগ্ন? একটু যদি বুঝিয়ে দেন। প্রথম কথা বলে রাখা ভালো যে এটা কিন্তু সেই রকম সমস্যা না যে প্রত্যেকটি সন্তান সম্ভবা মহিলার ক্ষেত্রেই গ্লকোমা হবে। এটার সঙ্গে এরকম কোনো যোগই নেই। যেটা সমস্যার সেটা হচ্ছে বোঝা যে গ্লকোমা অসুখটি একটু বয়স্ক মানুষদেরই হচ্ছে বা হয়। এক্ষেত্রে যারা সন্তান ধারণ করেন তাদের ক্ষেত্রে বয়সটা তো একটু অল্পর দিকে থাকে, এবং সেক্ষেত্রে ওই জাতীয় গ্লকোমার কিন্তু সম্ভাবনা নেই। কিন্তু কিছু জুভেনাইল ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা আমরা বলি, বা যেই সমস্ত মহিলার কনজেনিটাল গ্লকোমা আছে, তারা যখন সন্তান ধারণ করেন তাদের কিন্তু এই গ্লকোমা অসুখটি গর্ভস্থ অবস্থায় বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এক্ষেত্রে বলা ভালো যে এই জুভেনাইল ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা
যেটা কনজেনিটাল গ্লকোমা, এছাড়াও যাদের বংশগত গ্লকোমা আছে তারাও কিন্তু যখন গর্ভবতী হচ্ছেন তাদের কিন্তু এই আশঙ্কা থাকতে পারে। আর একটা হচ্ছে এখন লেট প্রেগন্যান্সি খুব দেখা যায়, যারা ধরুন 40-এ হলেন তাদের কিন্তু অনেকেরই ওই বয়স্ক মানুষদের যে গ্লকোমা সেই অসুখের আর্লি অনসেট হতে পারে। সুতরাং এই গ্রুপটা এদের কিন্তু যখন সন্তান ধারণ করছেন তখন 2 বা 3টে সমস্যা থেকে যাচ্ছে। একটা হচ্ছে এই প্রেগন্যান্সির 40 সপ্তাহ বা 280 দিন তারা কেমনভাবে নিজেদের চোখ রক্ষা করবেন, কেননা চোখ চলে যাওয়া তো একটা অপরিণীয় ক্ষতি। আর গ্লকোমায় কিন্তু চোখের অপটিক নার্ভের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু আর ফেরত আসবে না, এটার কোনো পার্মানেন্ট লস আমরা যাকে বলছি। এক্ষেত্রে আর একটা ব্যাপার যেটা যুক্ত হচ্ছে যে আপনি এই ক্ষতি রুখতে যে ওষুধ ব্যবহার করছেন গ্লকোমার মেডিকেশন, সেই মেডিকেশনের কিন্তু একটা সমস্যা হচ্ছে এই কারণে যে সেটি কতখানি মার চোখকে রক্ষা করবে এবং শিশুটিকে কতখানি ক্ষতিগ্রস্ত করবে। যে শিশুটি আসছে, আমরা সুকান্ত ভট্টাচার্যের ভাষায় এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি সব শিশুর জন্য, আমি ঠিক কোট করলাম না, কিন্তু এটাই আমাদের প্রতিজ্ঞা বা অঙ্গীকার হওয়া উচিত। আচ্ছা, এখানে একটু বুঝে নেওয়ার দরকার আমাদের, যখন আমরা সন্তান সম্ভবা মহিলার ক্ষেত্রে গ্লকোমা সমস্যার কথা উচ্চারণ করছি তখন আমি কি সীমাবদ্ধ রাখছি শুধু মায়ের ক্ষেত্রেই, নাকি মায়ের থেকে সেটা কখনো কোনোভাবে সন্তানের ক্ষেত্রে চলে যেতে পারে এটাও ভাবছি? আমি এক্ষেত্রে মায়ের ক্ষেত্রে গ্লকোমা থাকলে শিশুর কতখানি গ্লকোমাতে সেইখানে আমাদের আলোচনা নেই। আমাদের আলোচনা হচ্ছে যে মা যখন গর্ভবতী অবস্থায় চোখের আই প্রেশার কমানোর জন্য যে ওষুধগুলো দিচ্ছেন সেটি মার পক্ষে কতখানি নিরাপদ এবং শিশুর পক্ষে কতখানি বিপজ্জনক। শিশুটির ক্ষেত্রে যদি বিপজ্জনক হয়, একটি শিশু যদি তার জন্মগত কোনো ত্রুটি নিয়ে জন্মায় সেটি কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ, হ্যাঁ, যে কোনো একজন ডাক্তারের ক্ষেত্রে। এবং কেন আমরা এরকম শিশুটি পৃথিবীতে এলে সে কষ্ট পাবে। সুতরাং আমরা কিন্তু চাইবো একটি নিরাপদ কোনো ওষুধের ব্যবস্থা করতে যাতে শিশুটিরও ক্ষতি হয় না অথচ মার উপকার হয়। একটা কথা আপনি বলেছেন, উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে যে বেশি বয়সে এই গ্লকোমার সম্ভাবনাটা বেশি থাকে। মা সাধারণভাবে মহিলারা মা হন কম বয়সে, কিন্তু এটাও তো সত্যি আজকের দিনে আমাদের যে জীবন ধারণের পদ্ধতি পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি বয়সে অনেকে মা হচ্ছেন, এটাও ঘটনা। সেখানেও কি এই সতর্কতা উচ্চারণ করা জরুরি? হ্যাঁ, নিশ্চয়ই, সেখানে আরও বেশি। তার কারণ হচ্ছে যিনি 40 বছরে মা হলেন তাদের কিন্তু, এবং যেটা সবথেকে জরুরি ব্যাপার, যে অনেকেই কিন্তু চোখ পরীক্ষা মানে চশমা এবং ছানির কথা বলেন। সুতরাং গ্লকোমা যে আছে বা নেই তার তো কোনো টেস্টই হয়তো হয়নি। সুতরাং সবথেকে ভালো হয় যদি প্রেগন্যান্সি শুরু হওয়ার আগে, গর্ভ অবস্থার আগে একটা আমাদের আন্দাজ থাকে চোখের প্রেশার কত, ভিজুয়াল ফিল্ডের অবস্থা কী, অপটিক নার্ভের অবস্থা কী, মানে আদৌ গ্লকোমা আছে কি না সেই অবস্থায় কতটা আছে, অসুখটি কি মাইল্ড, মডারেট, সিভিয়ার। কেন যদি ধরুন মাইল্ড হয় হইচইয়ের কোনো ব্যাপার নাই, হ্যাঁ, যেরকম চলছে চলে যাবে, কেননা ঘটনাটা কিন্তু 40 সপ্তাহের। তাতে যদি কোনো রকম নিরুদ্বেগে দিন কেটে গেল সেক্ষেত্রে খুব হইচই করার দরকার নেই, কেননা আপনি যেই ওষুধই দেবেন সেই ওষুধেরই কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে। আর যদি মডারেট হয় সেটা চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু যদি সিভিয়ার হয় তাহলে তো কিছু করতেই হয়। এবং অলওয়েজ একটা টিম ওয়ার্ক কাজ করা দরকার। ওই মহিলার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান, যিনি তার স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং চোখের ডাক্তার, এই 3 জনের মিলের কিন্তু একটা, এবং পারিবারিক যারা বন্ধু বা আত্মীয়, সবাইকে কিন্তু এই পুরো ব্যাপারটা একটু বুঝতে হবে এবং ওই মহিলাটিকে সাহায্য করতে হবে এবং তাকে নিজেকেও বুঝতে হবে। আমরা আসি এই জায়গাটায় যে যেহেতু আপনি 40 সপ্তাহের সময়টা বারবার করে উল্লেখ করছেন, তাহলে কোন সপ্তাহে গিয়ে আমরা ওষুধ প্রয়োগ করব বা চিকিৎসার ব্যাপারে আগ্রহী হব, উদ্যোগ নেব? এ ব্যাপারে প্রথমেই বলে রাখা উচিত, একটা খুব মজার ঘটনা আছে যে সাধারণত গর্ভ অবস্থায় কিন্তু চোখের প্রেশার কমে যায় যাদের গ্লকোমা নেই। এখন 18 সপ্তাহ থেকে কমতে শুরু করে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 সপ্তাহ পর থেকে চোখের প্রেশার বাড়তে থাকে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে তাহলে এত চেঁচামেচির কি দরকার? চেঁচামেচির দরকার এই কারণে যে ঠিক এই অনুশাসনটা যার গ্লকোমা আছে বা গ্লকোমার আশঙ্কা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে সবসময় খাটবে এরকম বলা যায় না। মানে তাদের গর্ভাবস্থায় যে চোখের প্রেশার 18 সপ্তাহে কমে যাবে, কমা অবস্থাতেই থাকবে,
সেটা কিন্তু সবসময় হয় না। তাদের অনেক ক্ষেত্রে একই রকম থেকে গেল, কারোর ক্ষেত্রে মডারেটলি বেড়ে গেল, কারোর ক্ষেত্রে বেশ বাড়লো। হ্যাঁ, আচ্ছা, ওই প্রথমেই যেটা বলেছি যে এক্ষেত্রে যদি আমাদের একটা ধারণা থাকে যে প্রাথমিক অবস্থায় চোখের প্রেশার কত, চোখের অপটিক নার্ভের ছবি তোলা আছে কি না, তাহলে দেখে নেওয়া গেল কেমন আছে, এবং ভিজুয়াল ফিল্ড কীরকম, অর্থাৎ ওই অসুখটি মাইল্ড না মডারেট না সিভিয়ার কোন ক্যাটেগরিতে পড়ে। এবার ক্ষেত্র হচ্ছে যে FDA তারা একটা 2015 সাল থেকে একটা, এর আগেই তারা করেছিল কিন্তু এখন লেবেলিং করে দিয়েছে যে কোন কোন চোখের ওষুধ বা এমনি সাধারণভাবে কোন কোন ওষুধ মার ক্ষেত্রে গর্ভ অবস্থায়, যাকে আমরা সেফ বলবো, আনসেফ বলবো, বা একেবারেই ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে, এরকম একটা 5টি ভাগ আছে, ABCDX। এই এ মানে সম্পূর্ণ নিরাপদ, এই সম্পূর্ণ নিরাপদ কিন্তু কোনো চোখের ওষুধই নয়। বি আছে, সি আছে। বি হচ্ছে মোটামুটি নিরাপদ, সি হচ্ছে অ্যানিমাল যে এক্সপেরিমেন্ট করা আছে তাতে কিন্তু কিছু কুফল দেখা গেছে। আর ডি আর এক্স তারা হচ্ছে কখনোই ব্যবহার করাবে না, তারা সবসময় বিপজ্জনক। সুখের কথা, DX গ্রুপের যে ওষুধ সেটা কিন্তু আমাদের চোখের ওষুধ নয়। তাহলে আমাদের আছে কিন্তু বি আর সি। বি মানে হচ্ছে যেটিকে ব্যবহার করা যায়, হ্যাঁ, মোটামুটি সেফ, এবং সিতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, দেখে শুনে করতে হবে। এখন আমরা যেটা সচরাচর খুব ব্যবহার করি, বিটা ব্লকার। বিটা ব্লকার কিন্তু সবাই বলছেন ওই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে না ব্যবহার করাই ভালো। এখানে একটা কথা বলি, যখন আমরা এই আলোচনাটা করছি আমরা ধরে নেব যারা শুনছেন তাদের মধ্যে যদি সম্ভাব্য রোগী থাকেন, সম্ভাব্য, কেননা কার হবে সে তো বোঝা যায় না, নাও হতে পারে, আপনি যেটা বলছেন এরকম চূড়ান্ত বিপদ নয় এটা, এরকম তো তাদের খুব বেশি যে এই জায়গাটায় প্রবেশের অধিকার আছে তা নয়। কিন্তু আপনি যেহেতু উল্লেখ করে দিয়েছেন যে একটা টিম ওয়ার্ক, সেখানে অনেকে আছেন এবং তাদের প্রত্যেকের সচেতনতা ওই সামগ্রিক সচেতনতাটাকে তৈরি করবে, সেহেতু এই কথাগুলো খুব জরুরি। যেখানে আপনি আলাদা করে সপ্তাহ উল্লেখ করছেন, যেখানে আপনি FDA ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নির্ধারিত যে গ্রুপগুলো সেগুলো উল্লেখ করছেন, নিরাপত্তার নিরিখে যেগুলো তৈরি হয়েছে, ABCDX, তাহলে আপনি যে কথাটা বলছেন সেখানে তার চিকিৎসার সঙ্গে জড়িত যারা আছেন তারা সচেতন হতে পারেন, আমরা সেভাবে বুঝতে পারি বোধহয়। হ্যাঁ, তারাও সচেতন হবেন, এবং যতক্ষণ ভদ্রমহিলা যিনি শুনছেন, যিনি সম্ভাব্য যদি কেউ থাকেন যারা এই আশঙ্কার মধ্যে পড়ছেন বা পড়তে পারেন, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তারা এইটা শুনে তাদের ডাক্তারবাবু বা অপটোমেট্রিস্ট বা যিনি তার স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাদের কাছে গিয়ে বলতে পারেন যে আমরা যে ওষুধগুলি ব্যবহার করছি সেটা কোন পর্যায়ে, সেটা কি সম্পূর্ণ নিরাপদ আমার এবং আমার শিশুর জন্য, এটা কি 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 পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ওই যেটা বলতে যাচ্ছিলাম যে বিটা ব্লকার খুব সচরাচর ব্যবহার হয়, কিন্তু বিটা ব্লকারের যেটা সমস্যা হচ্ছে সেটা ফার্স্ট ট্রাইমেস্টারে ব্যবহার করা যায় না, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে ব্যবহার করা যায়। কিন্তু ওই যেহেতু এদের ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে, সেই জন্য ওই ডেলিভারির 2-3 দিন আগে থেকে বন্ধ করে দেওয়া উচিত। এক্ষেত্রে নিদান আছে যে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন, এইটা আমার মনে হয় যারা শুনছেন তাদের পক্ষে এমনি গর্ভ অবস্থায় বটে, এমনি অবস্থায় বটে, চোখের ওষুধ দিলে তার সিস্টেমিক অ্যাবজর্পশন, অর্থাৎ শরীরের অন্য, কেন আপনি যে ওষুধটা দিচ্ছেন সেটা চোখের জন্যই দিচ্ছেন, আপনি চান না সেটা অপ্রয়োজনীয়ভাবে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়বে, কেন তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই বিটা ব্লকারের কিন্তু প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, হার্ট রেটের ওপরে আছে, রেসপিরেটরি সিস্টেমের ওপর আছে। সেক্ষেত্রে আপনি যদি চোখের পাশে নেত্রনালী, আপনি যদি আপনার ডাক্তারবাবুকে বা অপটোমেট্রিস্ট যাকেই জিজ্ঞেস করবেন তিনি আপনাকে দেখিয়ে দিতে পারেন যে আপনি যদি চেপে থাকেন 2 বা 3 মিনিট, সেক্ষেত্রে দেখা যায় 40% কম এই ওষুধটি অ্যাবজর্পশন হলো, অর্থাৎ আপনি কিন্তু অনেকখানি বেঁচে গেলেন পার্শ্ব প্রতিক্রিয়া থেকে। আরেকবার বোঝার চেষ্টা করি, যে চেপে থাকেন কথাটা বলে মানে চোখটা বুজে থাকেন, চোখের পাতা বন্ধ, কিন্তু চোখের পাতা বন্ধের সঙ্গে খুব ভালো হয় যদি দুটো আমাদের তর্জনী দিয়ে ওই ন্যাজোল্যাক্রিমাল ডাক্টার, যেটা এখানে ভিডিও নেই বলে আমি দেখাতে পারছি না, কিন্তু সেটি যদি হাত দিয়ে 2 মিনিট বা 3 মিনিট অপেক্ষা করেন, তাহলে কিন্তু 40% ওই ওষুধটির অ্যাবজর্পশন, সিস্টেমিক অ্যাবজর্পশন কমে যায়। এটা অত্যন্ত জরুরি। আমরা বর্ণনায় আস্থা রাখতে পারি, দুটো চোখ এসে নাকের কাছে যেখানে মিলছে সেই জায়গাটাই এই নালীটা তৈরি থাকে, আপনাকে এই জায়গাটাকে সেখানে যদি চাপ দেওয়া হয়, তাহলে চাপ দেওয়া হয় তাহলে এটা যাবে না অন্য জায়গায়। হ্যাঁ, অন্য জায়গায় সিস্টেমিক, তক্ষুনি ধরুন আমাদের নেত্রনালী দিয়ে সিস্টেমে চলে গেল। হ্যাঁ, আমরা মুখেও স্বাদ পাই কোনো কোনো সময়, নিশ্চয়ই। চোখের ওষুধ মুখে স্বাদ এনে দেয়। হ্যাঁ,
সেটা কিন্তু বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকে আবার ন্যাজোরাক্লিমাল ডাক্টের প্লাগ ব্যবহার করা যায়। হ্যাঁ, সেই প্লাগটা আটকে দিলে তাই অ্যাবজর্পশনটা হবে না। এটা আমরা আবার যখন ব্রেস্ট ফিডিং এর কথা বলবো তখন এটা উল্লেখ করব। আমি আরেকবার যারা শুনছেন তাদের স্বার্থে যদি বলতে পারি এভাবে, যে আজকে চিকিৎসক ডাক্তার টুটুল চক্রবর্তী যেটা বলছেন সেটা হচ্ছে কিছু কিছু ওষুধ যার মধ্যে উনি আলাদা করে উল্লেখ করেছেন বিটা ব্লকার, সেই ওষুধ যখন দেয়া হচ্ছে ড্রপের আকারে চোখে, তখন সেটা যাতে চোখ বাদে অন্য কোথাও না গিয়ে পড়ে, নাক বা মুখে না গিয়ে পড়ে, সেটা নিশ্চিত করতে একটা পদ্ধতি উনি আমাদের সাজেস্ট করছেন। চোখটা শুধু বন্ধ রাখাই নয়, চোখটা যেখানে এসে নাকের সঙ্গে মিশছে সেই জায়গাটাকে আঙুল দিয়ে চেপে রাখা। উনি এটাও বলেছেন যে এর জন্য বাজারে একটা যান্ত্রিক ব্যবস্থাও পাওয়া যায়, ক্লিপের মতো প্রায় সেই রকম, কিন্তু সেটা ছাড়াও আমরা এইটা চোখে আঙুল দিয়ে এটা করতে পারি। এটা খুব ভালো, অন্য যে কোনো ওষুধের ক্ষেত্রেও আমরা ভেবে দেখতে পারি, কেননা আমরা তো চাই না সেই ওষুধ থেকে অন্য জায়গায় ক্রিয়া করুক। একদম, সমস্ত ওষুধের ক্ষেত্রেই এটা, আপনি চোখের ওষুধের ক্ষেত্রে যাতে সিস্টেমিক অ্যাবজর্পশনটা কম হয়, আপনি ন্যাজোরাক্টিমাল ডাক্ট অক্লুশন, এটার ভিডিও আপনি মানে ইউটিউবেও পেয়ে যাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। আর বিটা ব্লকার এই ক্ষেত্রে দেখা যায় যে ধরুন 0.5% ক্ষেত্রে 0.025% কম ব্যবহার করতে পারলেন, একটু কম হলো, অথবা দুবার যেটা ওষুধের দিতে হচ্ছে সেটা আপনি একবার দিলেন। এ ধরনের জিনিস যদি আপনি করেন, অথবা এখন জেল পাওয়া যায় জেল ফরমেশনে, সেটাতেও সিস্টেমিক অ্যাবজর্পশন করানো হয়। আমাদের বক্তব্য হচ্ছে যেভাবেই হোক সিস্টেমিক অ্যাবজর্পশন কমাতে হচ্ছে। সিস্টেমিক অ্যাবজর্পশন কমালেই শিশুর কাছে প্লাসেন্টাল ব্যারিয়ার ভেদ করে শিশুর কাছে যাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ধরুন ব্রাইমোডিনিন বলে আমাদের একটা ওষুধ আছে, সেই ওষুধটি মোটামুটিভাবে সেফ বলছে। এটাই মানে বি গ্রুপের একমাত্র ওষুধ, যেমন বিটা ব্লকার সি গ্রুপের ওষুধ, যেটা অ্যানিমাল রিয়াকশন মানে এক্সপেরিমেন্টে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ব্রাইমোডিনিন ফার্স্ট 2 ট্রাইমেস্টার খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে, কিন্তু এটা আবার 3rd ট্রাইমেস্টারে দেওয়া যায় না। 3rd ট্রাইমেস্টারে গেলে ওই প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে শিশুটি সিএনএস ডিপ্রেশন করে, সেটা কিন্তু মারাত্মক। সেজন্য ব্রাইমোডিনিন এই শেষ প্রেগন্যান্সির শেষ সপ্তাহে, এবং অবশ্যই যিনি ব্রেস্ট ফিড করছেন যে মা, তাকে সবসময় বারণ করা হয় যাতে তিনি ব্রাইমোডিনিন দেবেন না, কিন্তু ব্রাইমোডিনিন প্রথম 2 ট্রাইমেস্টারে সুন্দরভাবে ব্যবহার করা যায়। শ্রোতা বন্ধুরা, আরেকবার ডাক্তার টুটুল চক্রবর্তীর কথায় যাই। তিনি বি গ্রুপের একটা ওষুধের কথা বলেছেন। আবারও আমরা যারা বিশেষজ্ঞ নই তারা বুঝতে না পারলেও আমরা এটা ধরে নিচ্ছি যে শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা চিকিৎসক হতে পারেন অথবা অপটোমেট্রিস্ট হতে পারেন, এবং তাদের কাছে এই জিনিসটা উপকারী হয়ে দেখা দিতে পারে এই পরামর্শটা। এবং তিনি বারবার যেটা বলছেন এই বি গ্রুপের ওষুধের কথা উল্লেখ করতে গিয়ে, যে এটা যদি শরীরের সঙ্গে মিশে যায়, অন্য যে অঙ্গাঙ্গিভাবে জড়িত অংশগুলো তার সঙ্গে মিশে যায়, তবে সেটা একেবারে পৌঁছে যেতে পারে শিশু অবধি, যে শিশু এখনও জন্মায়নি, এবং তার ক্ষেত্রে একটা বাধা আছে, একটা ব্যারিয়ার আছে, সে বাধাটাকে টপকে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে, যেটাকে উনি সিএনএস বলছেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অসুখ বলছেন। এই সমস্যাটা যাতে না হয়, একইভাবে আগেও যেমন তিনি বলেছেন, এখানেও তিনি বলছেন চোখ থেকে যেন অন্য অংশে না যায়। এর সঙ্গে আরেকটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এটাও আমরা প্রচুর ব্যবহার করি গ্লকোমার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে যারা এটা শুনছেন তারা ওষুধ যখন দেবেন, তারা তাদের নিজেদের চোখের ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞকে জানাতে পারেন যে এটি কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশন তৈরি করে, অর্থাৎ কিন্তু প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে। সুতরাং আমরা কখনোই চাই না যে পুরো গর্ভ অবস্থাতে কোনোভাবে বিব্রত করতে, যাতে ফুল টার্ম প্রেগনেন্সি তিনি রাখতে পারেন। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ কিন্তু কোনোভাবে, এটা কিন্তু আমাদের খুব প্রচলিত ওষুধ, মানে যাদেরই গ্লকোমা আছে এরকম বা গ্লকোমার আশঙ্কা আছে, প্রায় এটা খুবই লেখা হয় এই ওষুধটি। সেক্ষেত্রে যারা ব্যবহার করছেন, ধরুন যে মা শুনছেন এটি, যিনি যদি ব্যবহার করে থাকেন, এল্ডারলি প্রাইমি কোনো যদি শুনছেন এটা, তিনি যদি ব্যবহার করেন, তিনি কিন্তু তার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা চোখের ডাক্তার সবাইকে গিয়ে নিজে জিজ্ঞেস করতে পারেন যে এটা কি আমার ইউটেরাইন কন্ট্রাকশন বা প্রিটার্ম লেবারের কোনো সম্ভাবনা আছে, তাহলে কিন্তু সেই ওষুধ অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত। এখানে একটা প্রশ্ন বারবার চলে আসে, আমরা যখন বেতারের অনুষ্ঠান শুনি, বিভিন্ন গণমাধ্যমে তো বিভিন্ন বৈশিষ্ট্য আছে, বেতারের শ্রবণটা না সরলরৈখিক, আমরা একবার চলে গেলাম, পিছনে ফিরে আসতে পারি না, এবং সবসময় যে এত শব্দ মনে রাখতে পারি তাও নয়। কিন্তু এটা অত্যন্ত জরুরি হয়ে দেখা দিচ্ছে আপনার আলোচনাটা, আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে অসুখটা যেমন সমস্যার,
ওষুধটাও সমস্যার হয়ে উঠতে পারে যদি না আমরা সতর্ক হই। এবং এই যে আপনার সতর্কবাণী বারবার বিভিন্ন ওষুধকে একেবারে নির্দিষ্ট করে দেওয়া যে এই ক্ষেত্রে সমস্যা আছে, সচেতন হতে হবে, দেওয়ার আগে ভাবতে হবে, নেওয়ার সময় কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এটা খুব ভালো একটা দিকে আমাদের নিয়ে যাচ্ছে বলে মনে হয়। আপনি ব্রেস্ট ফিডিংয়ের কথা কয়েকবার উল্লেখ করেছেন, তার মানে তখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সেই সন্তানকে মা দুধ পান করাচ্ছেন, সেই মাকে যে ব্যাপারে খেয়াল রাখতে হবে তার সঙ্গে যিনি সন্তান সম্ভবা, সন্তান ভূমিষ্ঠ হয়নি, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, তার কারণ হচ্ছে যখন ওই যেটা বললাম যে কিছু ওষুধ আছে যিনি সন্তান ধারণ করেছেন এবং যিনি ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, এটা কিন্তু একই জায়গায় আছে, যদি না অন্য কোনো বিশেষ কোনো বাধা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন কিছু ওষুধ আমাদের যিনি সন্তান ব্রেস্ট ফিড করাচ্ছেন তাকে জানতে হবে, এক নম্বর আমরা যেটা আগেই বললাম যে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট বন্ধ করে দিলে সিস্টেমিক অ্যাবসর্পশন হয়, সুতরাং ব্রেস্ট ফিডের মধ্যে ওই ওষুধটি আসার সম্ভাবনা কম। আবার অন্যদিকে যদি আমরা নিজেরা জানি যেরকম বিটা ব্লকার 30 থেকে 120 মিনিট সক্রিয় থাকছে, যদি এরকম করা যায় যে ব্রেস্ট ফিডিংটা আগে করে তারপরে ওষুধটি চোখে দেন মা, সেক্ষেত্রে কিন্তু ওই সময় পিরিয়ডটা জানা থাকলে এই সম্ভাবনাটা বাচ্চাকে আক্রান্ত করতে পারে যে দুধে কিন্তু বিটা ব্লকার রয়েছে, সেই সম্ভাবনাটা আবার কমে গেল। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এর সাইড 17 মিনিট সক্রিয় থাকে, সুতরাং এই সময়টা যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায় যে এই সময়ের মধ্যে আমি ব্রেস্ট ফিড করাচ্ছি না, বা ব্রেস্ট ফিড যখন আমি করাচ্ছি হয় আমি ওষুধটি না দিয়ে করছি, তাহলে কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে যে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সন্তানের হবার সম্ভাবনা সেটা অনেক কমে যাচ্ছে। এখানে একটা কথা, আমরা যে ওষুধগুলোর আলোচনা আজকে শুনতে পেলাম আপনার কাছ থেকে, এই সবগুলোই আমি সরাসরি চোখে প্রয়োগ করছি। এছাড়া খাওয়ার কোনো ওষুধ থাকতে পারে যেটা নিয়ে সমস্যার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমরা ধরুন এটা খুবই জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কার্বনিক অ্যানহাইড্রেস গ্রুপের যে ওষুধ দিই, এটা একদম মানে চোখের প্রেশার বেশ বেশি, মহিলাটি এসছেন, আমরা সঙ্গে সঙ্গে লিখলাম, উনি খেলেন, খাওয়ার পরে কিন্তু চোখের প্রেশার তৎক্ষণাৎ কমে গেল। এই ওরাল কার্বনিক অ্যানহাইড্রেস এটা কিন্তু আমরা গর্ভাবস্থায় দিতে পাচ্ছি না, তার কারণ নানা রকমের সাইড এফেক্টস থাকছে। ফার্স্ট ট্রাইমেস্টারে তো শিশুটির জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং থার্ড ট্রাইমেস্টার আছে, হয়তো সেকেন্ড সেমেস্টারে তাও চেষ্টা করা যেতে পারে, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার একেবারেই নয়। সুতরাং এই ওষুধটা বাদ। দ্বিতীয় কথা, যখন এই কোনো অ্যান্টিবায়োটিক খেলেন চোখের জন্য, সেগুলোর মধ্যে দেখে নিতে হবে কোনটা FDA প্রচলিত ওই নিরাপদ গ্রুপের মধ্যে পড়ে। বিপজ্জনক গ্রুপ খেয়ে কিন্তু যে আসছে তাকে ভঙ্গুর অবস্থায় ফেলে দেওয়ার কিন্তু কোনো মানে আমরা নেই। ধরে নিতে পারি যেখানে আমরা FDA এর উল্লেখ করছি সেটা খাদ্য এবং ওষুধ সংক্রান্ত, সেই ব্যবস্থা, সেই ধরনের ব্যবস্থা আমাদের দেশেও আছে, আমাদের দেশেও সেইভাবে মেনে চলা হয়। যেমন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা বিভিন্ন সময় এগুলো নিয়ে চর্চা করেন, এগুলো সম্পর্কে সতর্কতা দেন। কিন্তু সবথেকে বড় কথা যে ওষুধ নিয়ে ভাবনাটা আমাদের অনেক সময় হয় না। রোগ হয়েছে, ওষুধ খেতে হবে, ওষুধ লাগাতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে, এর বাইরে আমাদের সচেতনতা সত্যি সত্যি যায় না। এবং সচেতনতার তো একটা গোটা দুনিয়া আছে। এক ধরনের মানুষ বলছেন ডাক্তারের কাছে যান, ওষুধ খান, ভুল করবেন না। কিন্তু সূক্ষ্মতর যে ভাবনাটা যে কোন ওষুধ খাবো বা খাবো না, নেব বা নেব না, লাগালে কিভাবে লাগাবো, এতটা সূক্ষ্মতর জায়গায় আমাদের আলোচনা যায় না। আজকে আমাদের সৌভাগ্য যে এই আলোচনাটা আমরা করতে পারছি। তো এখানে আমরা একটা প্রশ্ন করতে চাইবো যে আপনি তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও কাজ করেছেন, তো তারা কিভাবে দেখছেন বিষয়টাকে? তারাও কি এ ব্যাপারে উদ্বিগ্ন আছেন? তারাও কি এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন? আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা যিনি বললেন সেটা নিয়ে বলি, যে ওষুধ লিখে দেওয়া এবং ওষুধ খেলাম, আমার মনে হয় যারা শুনছেন প্রত্যেকেরই আমাদের কিন্তু একটু ধারণা থাকে যে কোনটা আমাদের অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কোনটা স্টেরয়েড খাচ্ছি, কেননা এটা লাগাচ্ছি বা খাচ্ছি দুটোই, শুনুন তাকে সচেতন থাকতে হবে, এটা একটা ব্যাপার। আর আন্তর্জাতিক মহল যে অনেক বেশি সচেতন সেটা তো FDA দিয়েই বোঝা যাচ্ছে, যে তারা অলরেডি প্রত্যেকটা ওষুধের উপরে ছাপ লেগে দিচ্ছে, যে প্রেসক্রিপশন যে কোনটি A গ্রুপ, কোনটি B গ্রুপ, কোনটি C গ্রুপ এই ওষুধ। তাহলে আজকে শ্রোতা বন্ধুরা, ওয়ার্ল্ড গ্লকোমা উইক, এই যে 8 থেকে 14 মার্চের সপ্তাহ, সেই উপলক্ষে আমরা আলোচনা করতে পারলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে,
সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে গ্লকোমার যদি ঘটে যায়, সেই গ্লকোমার চিকিৎসা কিভাবে হওয়া উচিত, কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত, ডাক্তার টুটুল চক্রবর্তী, যিনি একজন চক্ষু স্বাস্থ্য বিশেষজ্ঞ, অপথ্যালমোলজিস্ট এবং গ্লকোমা বিশেষজ্ঞ অবশ্যই, তিনি আমাদের খুব সুন্দর করে বোঝালেন কোন কোন ওষুধগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। যদিও আমরা আবারও বলতে চাই, এই কথাটা একটা মানে আমাদের দিক থেকে যারা অতটা বুঝি না, যে অনেক ক্ষেত্রে আমরা সচেতন হতে গেলে কিন্তু উল্টো প্রতিক্রিয়া আসে। আপনি কি সব বুঝে গেছেন? এই যে দ্বন্দ্বটা কিন্তু সমাজে চলতে থাকে, কিন্তু তার মধ্যেও আমরা জানি এই ভারতে, এই পশ্চিমবঙ্গে ওষুধ নিয়ে, নিরাপদ ওষুধ নিয়ে একটা দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে, অত্যন্ত শক্তিশালী আন্দোলনের ইতিহাস আছে। ফলে আজকে যখন আপনার সঙ্গে আলোচনা করছি, যেন ফিরে আসছে সেই সুস্থ ভাবনার ধারাবাহিকতাটা। আমরা যেন এইভাবে এগোতে পারি, আমরা যেন আলোচনা করতে পারি। যে টিমের কথা আপনি বললেন, যেখানে চিকিৎসক থাকবেন, যার মধ্যে ফ্যামিলি ফিজিশিয়ানও থাকবেন, এবং এই জায়গাটা যখন আমরা শেষ করতে যাব, তখন আপনার একটা শেষ বার্তা নেব যে ওয়ার্ল্ড গ্লকোমা উইক সম্পর্কে, এই নির্দিষ্ট সমস্যাটা সম্পর্কে আপনি কি বলতে চান খুব সংক্ষেপে? প্রথম কথা বলবো যে আমাদের যারা শুনছেন তাদের বলি, কোনো মা যখন তার গ্লকোমা হয়েছে এরকম অবস্থায় তিনি মা হতে চলেছেন, এটা প্রায় আমাদের মানে আলোচনার হয়ই না, অনেকটা উপেক্ষিত থেকে যায়। আমরা যে এই ওয়ার্ল্ড গ্লকোমা উইকের সামনে সেটা আলোচনা করার সুযোগ পেলাম, সেটা আমার মনে হয় একটা অন্তত কিছুটা সচেতনতা আমাদের সবার মধ্যে তৈরি হলো। অপটোমেট্রিস্ট যারা শুনছেন, এমনি ফিজিশিয়ান যারা শুনছেন, এবং যার গ্লকোমা আছে তিনি মা হতে চলেছেন বা ভাবছেন, তাদের প্রত্যেকের কিন্তু ক্ষেত্রে এটা একটা হয়তো সচেতনতার কাজ করছে। ডাক্তার টুটুল চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অন্বেষা। ফিরে আসবো পরবর্তী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, জানাবেন অনুষ্ঠান কেমন লাগছে। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।